তারেক রহমান আশেপাশে যে ব্যক্তিবর্গ, এই ব্যক্তিবর্গ এক একটা লুটেরা, এক একটা খুনি। কালের কণ্ঠ যেটা করে আপনি এটাই করে দিলেন। আলাউদ্দিন মোহাম্মদ ভাই, আপনি এভাবে বলতে পারেন না। একটা প্রতিষ্ঠান কালের কণ্ঠ কি? কালের কণ্ঠ কোনো বিভ্রান্তি ছড়িয়েছে? না, কেউ ছড়ায়নি। এনসিপির লোকজন মব করেছে, সেইগুলো লিখেছে। এনসিপির লোকজন লুটপাট করেছে, সেইগুলো লিখেছে। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন বলা না বলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সাইদ খান, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ। সেই সাথে আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আমরা জানি যে রাষ্ট্রপতির পদটা আসলে হলো যে একজন সিভিলিয়ান। জি, এখন এই জায়গায় কি উনি আসলেই কি তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন? উনি আসলে দীর্ঘদিন বিএনপির রাজনীতি বা দলীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন, আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন। দেখুন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের আগেই কিন্তু তিনি তার দলীয় পদ এবং সরকারের যে পদ, সেই পদ থেকে পদত্যাগ করেছেন। সুতরাং এর মাধ্যমে, এই পদত্যাগের মাধ্যমে দলের সাথে তার কোনো সম্পর্ক একেবারেই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই আর নেই, এবং সরকারের সাথেও সম্পর্ক নেই। উনি এখন রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রের এই প্রজাতন্ত্রের মালিক উনি, এক প্রকার বলা যায়, সর্বোচ্চ জায়গায় যেহেতু অধিষ্ঠিত। সেই জায়গা থেকে উনি, এবং ওনার বিদায়ী একটা প্রতিক্রিয়ায় উনি বলেছেন যে সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল একটি জাতি গঠনে এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সেই জায়গায় দেখবার একটা অভিপ্রায় উনি ব্যক্ত করেছেন, যেটি আপনি জানেন যে আন্দোলন চলাকালীন সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময় এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহুবার কারাবরণ করতে হয়েছে। রাজপথে পুলিশের সাথে পুলিশ ওনার উপরে নির্বিচারে লাঠিপেটা করেছে, ছাত্রলীগ, যুবলীগ ওনার উপরে হামলা করেছে। কোনো হামলা, নিপীড়ন, নির্যাতন দিয়েই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দমানো যায়নি। আমরা দেখেছি ওনার একটা ক্রন্দনরত ছবি, খালি গায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরা, কর্মী সমর্থকদের নিয়ে তিনি রাজপথে ছিলেন। সেই ছবিগুলো যেমনি ওনার দলের সাথে বা দেশের প্রশ্নে আপোষহীনতার পরিচয় দেয়, তেমনি আপনি দেখুন যে বিএনপির নয়াপল্টন কার্যালয় যখন অবরুদ্ধ, প্রায় 650 নেতাকর্মীকে একদিনে আটক করে নিয়ে যাওয়া হয় দলীয় কার্যালয় থেকে। সেই দিনও একজন নিরুপায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখেছি নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের ফুটপাতে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করতে। উনি টলেননি, উনি অনড় ছিলেন ওনার সিদ্ধান্তে, ওনার নৈতিকতার প্রশ্ন উনি আপোষ করেননি কখনো। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের দল, মত, পদ নির্বিশেষে গরিব, মেহনতি মানুষ বা আপামর জনগণের ভালোর জন্য, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য উনি এই সব কিছুর ঊর্ধ্বে উঠেই কাজ করবেন। ইতিমধ্যেই তিনি এই অভিব্যক্তি নিজেই প্রকাশ করেছেন। সুতরাং আমরা কিছুটা সময় দেখি তিনি রাষ্ট্রের কতটুকু নিরপেক্ষ রাষ্ট্রপতি থাকতে পারেন। আরেকটি জিনিস, যে আমাদের এই সংবিধান তো রাষ্ট্রপতিকে সাধারণ ক্ষমা বা রাষ্ট্রপতি ক্ষমা করার এখতিয়ার ছাড়া খুব বেশি ক্ষমতা দেয়া এই জায়গাটায় রাষ্ট্রপতির ক্ষমতাও খুব সীমিত। কিন্তু আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ ভাইয়ের কাছে যেতে চাই যে এই জায়গায় যে উনি বললেন যে যেহেতু উনি সমস্ত দল পদ থেকে পদত্যাগ করে, আসলে এই দল আর মত থেকে যে পদ থেকে যদি পদত্যাগ করে, তাহলেই কি আসলে নিরপেক্ষভাবে রাষ্ট্রপতির যে বর্তমান ক্ষমতা আছে সেই আলোকে আসলে কি নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ আছে কিনা? এখন যেই পরিবেশে নির্বাচনটা হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত একটা যে কনসেনসাস হয়েছে সেটার আলোকে নির্বাচনটা হোক। আপনি জানেন যে বাংলাদেশ সংবিধানের 70 ধারা অনুযায়ী একজন সংসদ সদস্য আপনার দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। কিন্তু আমরা এই জুলাই জাতীয় সনদে সবাই মিলে, বিএনপি সহ সবাই মিলে একমত হয়েছে যে অনাস্থা ভোট এবং বাজেট পেশ করা, অর্থ বিল ছাড়া বাকি জায়গায় তারা সাধারণভাবে তাদের মতো করে ভোট দিতে পারবেন, তাদের মতো করে সংসদে ফ্লোর ক্রস করতে পারবেন। এই জায়গায় কিন্তু এই বিএনপি যে বারবার বলছে না যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব, এটা কিন্তু তারা কিন্তু অক্ষরে অক্ষরে জুলাই সনদের প্রতিটা ধারা ভায়োলেট করে যাচ্ছেন। শুধু তাই নয়, তারা জুলাই সনদের বাইরে গিয়ে 31 দফার অনেকগুলো ধারা ইতিমধ্যে তারা লঙ্ঘন করেছেন। তো তারপর আমি নতুন রাষ্ট্রপতির প্রতি আমার প্রত্যাশা থাকবে এবং আমি অভিনন্দন জানাই ওনাকে। আর স্বাভাবিকভাবে বিএনপির দলের মধ্য থেকে যদি বলেন যে আমরা মনে করি যে হি ওয়াজ দ্য বেস্ট চয়েস, কারণ গত 17 বছর বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একাকার হয়ে গিয়েছিলেন। বিএনপির একটা অঘোষিত ফেস হয়ে উঠেছিলেন তিনি। কারণ আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কীভাবে পরিচালিত হয়। দলের ভিতরে কিন্তু এখানে ইন্টারনাল ডেমোক্রেসি কার্যত কোনো দলই এখন পর্যন্ত নেই,
এবং সবগুলোই আপনার সামহাও যে টপ যে লিডারশিপ, এই লিডারশিপ কিন্তু পূর্ব নির্ধারিত। এই লিডারশিপ কিন্তু চাইলেই কেউ সেখানে আপনার চলে যেতে পারবে না। বাট মির্জা ফখরুল তার নিজের যোগ্যতায় এবং দীর্ঘদিন ধরে দলকে যেভাবে বাঁচিয়ে রাখতে হয়, এখন আমরা যদি ইতিহাস রিভিজিট করি এর চেয়ে ব্যাটার কোনো অপশন ছিল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। হয়তো এর চেয়ে ব্যাটার অপশন ছিল। মির্জা ফখরুলকে আমরা অনেক সময় আপোষকামী দেখেছি, অনেক সময় দেখেছি যে আপনার দলের মানুষের যেই আপনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দল কম্প্রোমাইজ করেছে। হ্যাঁ, হয়তো বা সেই কারণে বিএনপি টিকেও গিয়েছে, উই ডোন্ট নো। বাট আমার যেটা মনে হয় যে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত অন্য অনেকের মতোই, অনেকের চেয়ে ব্যাটার একজন প্রার্থী ছিলেন এবং যিনি রাষ্ট্রপতি হয়েছেন। আমাদের যদি বলেন যে আসলে আমরা এনসিপি থেকে এটা কিভাবে দেখছি, আমরা প্রক্রিয়া যদি বাদ দিই, ব্যক্তি হিসেবে যদি চিন্তা করি, ব্যক্তি হিসেবে আমরা এটা ইতিবাচকভাবে দেখছি। আর একটা বিষয় হলো যে অতীতে আমরা দেখেছি বেশিরভাগ রাষ্ট্রপতি জনবিচ্ছিন্ন। তো এবার আমরা একজন রাষ্ট্রপতি পেয়েছি যিনি আসলে জনগণের সাথে দীর্ঘদিন ধরে কানেক্টেড। আর একটা ভালো লাগার জায়গা হলো জুলাইকে অন্য বিএনপির অন্য অনেক নেতার চেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু বেশি ধারণ করেন। এটা আমি বিভিন্নভাবে দেখেছি, ওনার মধ্যে এটা পেয়েছি। তো আশা করছি পরবর্তীতে, যেহেতু রাষ্ট্রপতি এখন আর দলের রাষ্ট্রপতি না, উনি রাষ্ট্রের আপনার সর্বোচ্চ আসনে আছেন, সেই জায়গা থেকে জাতির জন্য যা ভালো মনে হয় এবং অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, কারণ এখন কিন্তু এই যে একটা সময় আমরা আছি, এটা কিন্তু একটা নর্মাল সময় না। হ্যাঁ, আমরা বলেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা গাঠনিক সময় চলছে। গাঠনিক সময়ের একটা কনসেনসাস হয়েছে যে আমরা এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করব, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন কিন্তু হয় না। ইমপ্লিমেন্টেশনের 180 দিন দেওয়া হয়েছিল। আনফর্চুনেটলি বিএনপি তো এখানে আপনার হঠকারীর কারণে 180 দিনের ভিতরটা হয় নাই। বাট আমরা বিশ্বাস করি যদি রাষ্ট্রপতি চান তাহলে কিন্তু আপনার এই কনসেনসাসের আলোকে আপনার এটা আগামী দিনগুলোতে অনেকগুলো গাঠনিক প্রক্রিয়া ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কিন্তু আপনি বলছিলেন যে বাস্তবতায় কি রাষ্ট্রপতির এই ক্ষমতাটা আছে, যেটা সাইদ খান বলছিলেন যে রাষ্ট্রপতির আসলে সীমিত ক্ষমতা, রাষ্ট্রপতি কি আসলে ইচ্ছা করলেই পারবেন দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে? না না, রাষ্ট্রপতির কাছে তো সেটার প্রত্যাশাও নাই। কিন্তু রাষ্ট্রপতির কাছে যেমন আপনি যদি জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনার তখনকার যে রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু ইচ্ছা করলে পারতেন। হ্যাঁ, আপনার গণঅভ্যুত্থানে এই যে আপনার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন খুনি হয়ে উঠেছিল তখন রাষ্ট্রপতির একটা মন্তব্য, এটা ইনফর্মাল একটা বক্তব্য কিন্তু অনেক কিছু আপনার চেঞ্জ করে দেয়। আমরা অতীতে দেখেছি রাষ্ট্রপতিরা আপনার প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে কথা বলতেন, রাষ্ট্রপতিরা আপনার বিভিন্ন নায়ক নায়িকা নিয়ে কথা বলতেন। ইভেন লাস্ট রাষ্ট্রপতিও বসুন্ধরার যে স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে গিয়েছেন, মুভি দেখার পর কিন্তু আবার সাংবাদিকের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হ্যাঁ, বিষয়টা হলো যে এটা আপনি আসলে কিভাবে নিচ্ছেন ব্যাপারটা। ছেলে যদি সিনেমা বানায় তাহলে তো বাবা দেখতে যেতে হয় না, উনি তো আর ছেলের বাবা না, আসলে উনি তো রাষ্ট্রের আপনার মহামান্য রাষ্ট্রপতি। এখন মহামান্য রাষ্ট্রপতি যদি আপনার কোনো একজন মিডিয়া কর্মীর প্রোফাইলে গিয়ে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কমেন্ট করে ভেরিফাইড প্রোফাইল থেকে, সেটার জন্য তো তার শাস্তি নাই। তখন সেই একই রাষ্ট্রপতি কিন্তু ইন্টারনালি এবং এক্সটার্নালি দুইভাবেই কিন্তু সরকারকে অভিমত দিতে পারেন যে আপনারা এটাকে আর একটু বেটার ওয়েতে, আর একটু ইনক্লুসিভ ওয়েতে করেন। আমার মনে হয় এখানে ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সিস্টেমটা এখন আসলে ব্যক্তি নির্ভর। সো এই জায়গায় আসলে আমরা এটা অস্বীকার করতে পারবো না। ব্যক্তি ভালো হলে এখানে অনেক কিছু, যেমন বলেন যে এখন একটা খুনি সিস্টেম চেঞ্জ হয় নাই, কিন্তু স্বৈরতান্ত্রিক সিস্টেমের কিছুই চেঞ্জ হয় নাই, বাট স্টিল ব্যক্তি তারেক রহমানকে কিন্তু আমরা অনেকেই গ্লোরিফাই করছে এবং সাম্প্রতিক যে সার্ভেগুলো হয়েছে তার রেজাল্টও বলে আপনার দলমত নির্বিশেষে তারেক রহমানের প্রতি অনেকেরই একটা আপনার সম্মোহন আছে এখন পর্যন্ত, বিকজ অফ হিজ গুড জেস্টার। বাট সবাই এটা জানে যে তারেক রহমানের আশেপাশে যে ব্যক্তিবর্গ, এই ব্যক্তিবর্গ এক একটা লুটেরা, এক একটা খুনি, এবং এক একটা খুনি বলতে বলছি কি, এবার আপনি এদের মধ্যে দেখবেন যে এদের যে সিস্টেমটাকে এরা তোষণ করে এই সিস্টেমটা খুনি বানায়, এটা তো আপনি 6 মাসে টের পাবেন না আর আশেপাশে যারা আছে। কিন্তু স্টিল ধরেন ওই ব্যক্তি এবং স্বাভাবিকভাবে তার যে পরিবার এবং তিনি যেভাবে পরিবারকে নিয়ে মুভ করছেন, এটা কিন্তু আগে আমাদের সরকার প্রধানদের মধ্যে এরকম দেখি নাই, দেখেছি বাট খুব কদর্যভাবে দেখেছি। বাট এটাকেও খুব ইতিবাচকভাবে দেখছি। দেখার কারণে কি হলো, আমাদের একটা প্রত্যাশা তৈরি হলো। কিন্তু প্রত্যাশা পালন করার জন্য আপনার যে সিস্টেম দরকার সেই সিস্টেম কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে বাংলাদেশের মানুষের যদি আপনি শর্ট টার্মের যদি চিন্তা করেন যে কিসে আশ্বস্ত হতে পারে, শর্ট টার্মে এতটুকু আশ্বস্ত হতে পারে অন্তত ব্যক্তি যদি ভালো হয় সিস্টেমটা আপনার এতটা মানে সিস্টেমের এতটা অপব্যবহার হবে না আর কি। আরেকটা হলো যে ব্যক্তি যদি খারাপ হয়, দুর্বল হয়, আর রাষ্ট্র ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বলবো যে ব্যক্তি যদি অপরিচিত হয়, যেমন শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের পাবলিক পরিসর
অপরিচিত ছিল। সো তার কাছ থেকে আসলে জনগণের প্রত্যাশা কিছু ছিল না এবং জনগণ ধরেই নিয়েছিল যে তার কাছে প্রত্যাশা নেই। বাট এটা কিন্তু উল্টোটা ঘটেছে এখন কিন্তু আপনার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে দুইটাই সুযোগ আছে। তিনি চাইলে জনগণের রাষ্ট্রপতি হতে পারেন, আবার তিনি চাইলে কিন্তু ইতিহাস রাস্তাগুলোও নিক্ষিপ্ত হতে পারেন, যেটা আপনার অতীতে ইয়াজউদ্দিন আহমেদ হয়েছিলেন, নিজে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গিয়েছিলেন এবং পুরো সিচুয়েশনটা সামাল দিতে ব্যর্থ হয়ে জরুরি অবস্থা জারি করে সিস্টেমটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যেটাতে ওনার দল যারা ওনাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করেছিলেন তারাই কিন্তু লুজার হয়েছে। উনি যদি সঠিকভাবে ট্যাকেল করতে পারতেন তাহলে কিন্তু পার্টিসান পলিটিক্স না করেও কিন্তু উনি দলকে বাঁচাতে পারতেন। তো মির্জা ফখরুলের সামনে আগামী দিনের চ্যালেঞ্জ, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, এটা নিয়ে আগামী নির্বাচনের পূর্বে দেখবেন জাতীয় সামহা উত্তাল হয়ে যাবে যদি এখন থেকে এটা আপনার সমাধান না হয়। তো সেই সময় রাষ্ট্রপতি কি ভূমিকা পালন করে এটা কিন্তু একটা বড় বিষয়। সো আমি বলবো যে এটা রাষ্ট্রপতির যেই সাংবিধানিক অলংকারিক পদ, আমি এই সময় এটা অলংকারিক হিসেবে দেখি না। এই সময় অনেকগুলো ক্রাইসিস আপনার আপনার ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফেস করতে পারে, এই আশঙ্কা আছে। আর একটা বড় জায়গা আছে যে আমাদের যে দক্ষিণে রোহিঙ্গা রিপেট্রেশন নিয়ে চায়না, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ আপনার রেগুলার একটা টালটামাল অবস্থার মধ্যে আছে। আমরা জানি সাম্প্রতিক সময়ে একটি জরিপ খুব আলোচনায় এসেছে, যে বর্তমান সরকারকে নিয়ে জরিপটি যেটা পরিচালিত হয়েছে, সেখানে এই সরকারের পক্ষে সরকার ভালোভাবে অবস্থান নিয়েছে, ভালোভাবে কাজ করছে, এর পক্ষে বেশিরভাগ মানুষের আমরা দেখতে পাচ্ছি। আবার সেই সাথে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষেও একটা বড় সংখ্যক মানুষের মতামত দেখেছি। তো আসলে একটু সাইদ খানের কাছ থেকে একটু জানতে চাই যে আপনি নিশ্চয়ই জরিপটি দেখেছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের অভিমত কি? জি, আমাকে দ্বিতীয় দফায় আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি যে জরিপটির কথা বলছেন সেই জরিপটি আমারও চোখে পড়েছে। দেখুন, প্রায় 67% মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে হ্যাপি। আর জুলাই সনদের যে বিষয়টি বললেন যে প্রায় 70%, আলাউদ্দিন মোহাম্মদ ভাই বললেন যে অলমোস্ট 70% মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে তো 100% প্রধানমন্ত্রী নিজেই, হ্যাঁ, এবং তার মন্ত্রিপরিষদও নিজে। পার্লামেন্টে সেভারাল টাইম এটি নিয়ে কথা হয়েছে এবং আমরা প্রধানমন্ত্রীর মুখে কোড করি, যদি কোড আনকোড, উনি বলেছেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বিএনপি বা এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু বাস্তবায়ন তো ওভার দ্য নাইট হয় না সব কিছু। দেখুন, একটি বহুতল ভবন বানাতে হলে প্রথমে তার বেসমেন্ট ফাউন্ডেশন, তারপরে বেসমেন্ট, তারপরে ধাপে ধাপে এটা বহুতল রূপ নেয়। তেমনি সংবিধানও কিন্তু একটা বহু স্তর বিশিষ্ট একটা বিধান, যেটি এই রাষ্ট্রকে নানান ধরনের হ্যাজিমনি এবং নানান ধরনের থ্রেট বা এই সুশাসন ফেরাবার কাজে ব্যবহৃত হয়, বা রাষ্ট্রের সব কাঠামোটাই নিয়ন্ত্রিত হয় সংবিধান বা সাংবিধানিক পদ্ধতিতে। সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে ওভার দ্য নাইট আমার প্রিয় আলাউদ্দিন মোহাম্মদ ভাইদের যে দল এনসিপি বা বিরোধী জোটের পক্ষ থেকে যেভাবে বলা হয় ওভার দ্য নাইট, আসলে ওভার দ্য নাইট হয় না। যা দ্রুত করা হয় তা দ্রুত ধসে পড়ে। তো তেমনি সংবিধানের আরেকটি কথা আলাউদ্দিন মোহাম্মদ ভাই বললেন, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী আজকে রাষ্ট্রপতি নির্বাচিত হলো গত বৃহস্পতিবারে। তো এই সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে যখন উনি তুললেন, তখন হয় কি, পার্লামেন্টারিয়ানরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো না ভোটও দিতে পারতেন, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তারা ফ্লোর ক্রসটা করতে পারছেন না, যেই কারণে অনেকে বাধ্য হয়েছেন। তার আলোচনার বিষয়টা ওরকম অনেকটা মনে হয়, কিন্তু কার্যত না। একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন, তিনি সদালাপি শুধুমাত্র এই জন্য না, তার যোগ্যতা, দক্ষতা এবং এই বাংলাদেশ প্রশ্নে ওনার আপোষহীন মনোভাব, এটারই কিন্তু একটা প্রতিদান হিসেবে পার্লামেন্ট বা জনগণ ওনাকে এই সম্মান সেটাও বলেছে। একটু খেয়াল করে দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আপোষও করেছেন, মানে আপোষ না, সেই জায়গাটা উনি স্পষ্ট করেছেন যে উনি দেখার অপেক্ষায় আছেন, যে তাদের দল দেখার অপেক্ষায় আছেন যে উনি জনগণের রাষ্ট্রপতি হতে পারেন কিনা। সেটা তো আমাদেরও, জনগণেরও তো দেখার বিষয়। এখন মানুষ তো বেঁচে থাকলে বদলায়, হ্যাঁ, প্রতিনিয়ত বদলায়, মরে গেলে পচে যায়। প্রমথ চৌধুরীর এই গল্পের কথা নিশ্চয়ই মনে আছে, বেঁচে থাকলে বদলায়। আমরা দেখেছি তো, বেঁচে থাকলে এনসিপির নেতারাও তো বদলেছে, হ্যাঁ, যারা একসময় নাহিদ ইসলাম বলেছে যে জামাত শিবির হচ্ছে মোনাফেকের দল, হ্যাঁ, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নাই, বদলে গেছে, হ্যাঁ, বদলে গেছে। সময় অসময় বদলেছে, তারা জামাতের সাথে জোট করেনি। সুতরাং বদলাতেই পারে, তবে বদলে যাবেই এরকম নিশ্চিত করে বলা যায় না। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1988 প্রথম পৌরসভার মেয়র হিসেবে, পৌরসভার চেয়ারম্যান হিসেবে
জনগণের কাছাকাছি আসেন। এরপরে উনি কিন্তু সেভারাল টাইম এমপি হয়েছেন, মন্ত্রী ছিলেন, সর্বশেষ আজকে থেকে 5 দিন আগেও তিনি মন্ত্রী ছিলেন। হ্যাঁ, আজকে তিনি মহামান্য রাষ্ট্রপতি। তো ওনার অবস্থানও তো বদলেছে। ইনফ্যাক্ট উনি দলের সাথে সম্পর্ক তো ছেদ করেছেন, যে দলের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বছরের পর বছর জেল খেটেছেন, রাজপথে মার খেয়েছেন, সেই দলের প্রতি ওনার যে মমত্ববোধ, সেই দলের প্রতি যে আবেগ আমরা দেখেছি, যে উনি আপ্লুত হয়ে গিয়েছিলেন। তো সেটি যখন ত্যাগ করতে পেরেছেন, অনেক মায়া মমতা ত্যাগ করতে পেরেছেন, আমি বিশ্বাস করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এনসিপিরও রাষ্ট্রপতি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ, এবং এনসিপি যে আশঙ্কাটি করছেন আলাউদ্দিন মোহাম্মদ ভাই, যে আগামীতে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটি নিয়ে প্যাচ বাজায় কিনা, হ্যাঁ, বা উনি সমাধানটা সঠিকভাবে দিতে পারেন কিনা, রোলটা প্লে করতে পারেন কিনা, এই যে কনফিউশন, এই কনফিউশনের কারণটা কি জানেন? এনসিপি যারা করছে বা বিরোধী জোটে এখন যারা আছে, তাদের অনেকেই রাজনৈতিকভাবে অত অভিজ্ঞ না। তারা দক্ষ হতে পারে, কিন্তু অত অভিজ্ঞতা নাই রাজনীতিতে দক্ষতার চেয়ে অভিজ্ঞতা ইম্পর্টেন্ট, কারণ অভিজ্ঞতার উপরে ভর করেই রাজনীতিতে সফলতা আসে। সো দ্যাট রাজনীতিতে তারা দক্ষ, কিন্তু অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা সময় অসময় এরকম কনফিউশনের মধ্যে পড়ে যান বা কনফিউজ হয়ে যান। নিশ্চয়ই তারা দোষ না, অভিজ্ঞতা তো সময়ের সাথে সাথে অর্জন হয় এবং তারা কিন্তু খুব দ্রুত অর্জন করছে। তাদের অভিজ্ঞতাটা কিন্তু আমার এই জায়গায় 17 বছরের দুঃশাসনের অভিজ্ঞতা তাদের। এই যে দুঃশাসন দেখে দেখে সুশাসন কি, এটি কিন্তু তাদের চিন্তায় আসেনি। সো দ্যাট এখন এই সুশাসনটাও তাদের কাছে অনেক সময় সুশাসন মনে হয় না। তাদের কাছে মনে হয় যে হাসিনা মডেলেই যদি চলতো, ওটাই বুঝি কিছু একটা হতো। কিন্তু আমার একটু এই জায়গায় আজকে নাহিদ ইসলাম, সাম্প্রতিক নাহিদ ইসলাম কিন্তু একটা মন্তব্য করেছেন, বিএনপি গণভোট এবং জুলাই সনদের বিপক্ষে কাজ করছে। আমার প্রশ্নটা এই জায়গায় না, আমার প্রশ্ন হলো, আপনি বলছেন যে বিএনপি স্বয়ং প্রধানমন্ত্রী 100% জুলাই সনদের পক্ষে, একটু আগে বলেছেন আপনি, সেই জায়গায় আমি বলিনি, আমি কোট করেছি, মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, যে বিএনপি জুলাই সনদের যদি পক্ষে থাকে, তাহলে গণভোটের প্রশ্নে বিরোধটা ঠিক কোথায়? শুনুন, বিয়ের আগে বাচ্চা হলে সেই বাচ্চার বাবার নাম কি লিখবেন, সেটির আগে তো বিয়েটা হতে হবে, তারপরে না বাচ্চার স্বীকৃতি। আপনার প্রেজেন্ট যে কনস্টিটিউশনে আপনি পার্লামেন্ট বিলং করছে, এনসিপি সহ বিরোধী জোট, সেই পার্লামেন্টটা তো প্রিভিয়াস কনস্টিটিউশনের আলোকেই হয়েছে। নির্বাচনটি, জাতীয় সংসদ নির্বাচনটি তো কনস্টিটিউশনের আলোকে হয়েছে। তো সেই আলোকে যদি ইলেকশনটি হয়ে থাকে এবং পার্লামেন্টে হয়ে থাকে, তাহলে এখানে গণভোটকে বিএনপি অস্বীকার করছে না। হ্যাঁ, গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে না, এই কথাগুলো আসছে। তো গণভোটটিকে তো আগে লেজিটিমেসি দিতে হবে, পার্লামেন্টে এটিকে লিগাল করতে হবে, জায়েজ করতে হবে। জায়েজ না করে আপনি গণভোটকে কি করে, গণভোট হতে হলে যেই সব অনুমোদন প্রয়োজন হয়, যেই জায়গাগুলোর থেকে আইনি যে অনুমোদনের প্রয়োজন হয়, সেই আইনি অনুমোদন দাতা হচ্ছে আইন পরিষদ হচ্ছে পার্লামেন্ট। সেগুলো তো নাবুজের মতো কথা বললে হবে না। সেই পার্লামেন্টের নেক্সট বিল আকারে উঠবে। এটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আইনমন্ত্রী এবং আইনমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু সরাসরি প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে আগামী পার্লামেন্টের যে অধিবেশন, সেই অধিবেশনে এটি বিল আকারে উত্থাপিত হবে এবং সেখানে অধিকতর আলোচনা করে তারপরে এগুলো সবগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। শুনুন, পার্লামেন্ট কনস্টিটিউশনের সংস্কার বলতে কি বোঝায়? সংস্কার, শুনুন, একটা দাড়ি কমা পরিবর্তন করাটাও সংস্কার হয়ে যায়, ঠিক আছে? অবশ্যই, হ্যাঁ, একটা দাড়ি কমা পরিবর্তন দিলেই সেটি সংস্কার হয়। আমার প্রশ্নটা হলো, আলাউদ্দিন মোহাম্মদ ভাই, কি আপনি মনে করেন যে সাইদ খান যেটা বলছেন এটার সাথে আপনি একমত? সাইদ খান কথার চেয়ে অবান্তর কথাই বেশি বলছেন। এখানে যেমন আমাদের অভিজ্ঞতা আছে কি না, দক্ষতা আছে কি না, এটা তো মুখ্য না। আরেকটা বিষয় হলো যে আপনার এই গণভোটের প্রশ্নে আপনার জরিপটা কিন্তু জুলাই সনদ নিয়ে হয় নাই। জরিপের প্রশ্ন ছিল স্পেসিফিক, সরকারের গণভোটের রায় বাস্তবায়ন হোক, এটা আপনি চান কিনা। 70% জনগণ দিয়ে দিয়েছে চায়। এটা কিন্তু জরিপটা প্রকাশিত হয়েছে বিডা থেকে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অফিস থেকে প্রকাশিত হয়েছে। বলতে সেখানে প্রেস কনফারেন্সটা হয়েছে, ইনোভেশনসের জরিপ, আর একটা প্রতিষ্ঠান আছে যুক্ত। মূল জায়গাটা হলো যে আপনি জরিপকে আপনি যদি অস্বীকার করেন, আমরা দেখেছি যে ভোট হয়েছে, ভোটও কিন্তু 68% মানুষ কিন্তু গণভোটে হা ভোট দিয়েছে।
আবার এখন জরিপও এটা আপনার 70%, মানে আমরা স্ট্যাটিস্টিক্সে বলি আপনার কনসিস্টেন্সি আছে। হ্যাঁ, আপনার এখানে খুব কম এখানে ইন্টারভাল, এটা কোনো আপনার 2% এদিক সেদিক হয়েছে, হয়তো বা আরেকটা জরিপ করতে পারেন। তো বিএনপি একটা জিনিস ভালো যে বিএনপি এই জরিপগুলোকে আমলে নিচ্ছে, কিন্তু একই জরিপে আপনি দেখেন যে কি আসছে, আরও কিছু তথ্য যদি আমি বলি, ধরেন যেমন এখানে শিক্ষা ছাড়া সরকারের বাকি 6টা কাজে উত্তরদাতা সন্তুষ্ট না। তারপর সরকার যেভাবে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিচ্ছে, এখানে 89.4% উত্তরদাতা এটার পক্ষে নন। তেল ও গ্যাসের দামের ক্ষেত্রে 79.6% মানুষ মনে করছে যে সরকার ট্যাকেল দিতে পারছে না। তারপর দ্রব্যমূল্যে 69.1% মানুষ নাখোশ দ্রব্যমূল্য নিয়ে। চাঁদাবাজি নিয়ে 51.3% উত্তরদাতা নাখোশ। বেকারত্বের ক্ষেত্রে আপনার এই হার হলো আপনার 46.4%, বেকারত্বের জন্য আপনার 48.1%। আবার আরেকটা বিষয় দেখেন যে বিএনপির আপনার 65% মনে করেন দেশ ঠিক পথে আছেন, আবার বিএনপির 20% মনে করেন যে দেশ ঠিক পথে নাই। আর একটা গুরুত্বপূর্ণটা আমাদের জন্য, সেটা হলো 18 থেকে 29 বছর বয়স পর্যন্ত যে তরুণ আছে তাদের 43% মনে করছেন দেশ সঠিক পথে আগাচ্ছে না। আর ফাইনালি হলো আপনার অর্থনৈতিক অবস্থা, এখানে আপনার 45.9% গত এক বছরের চেয়ে এক বছরে মনে করছে তার অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে। আর 46.5% মনে করছে তার পরিবারের যে সামগ্রিক যে আপনার ক্রয় ক্ষমতা সেটা কমেছে। তো এখন এই মোটা দাগে জরিপটা যদি আপনি আমলে নেন, দেখবেন যে জরিপটা কিছু ক্ষেত্রে, যেমন তারেক রহমানের প্রতি আস্থা আছে, দলের প্রতি আস্থা কম, কিন্তু ব্যক্তির তারেক রহমানের প্রতি, ব্যক্তি প্রধানমন্ত্রীর প্রতি আস্থা 66% আস্থা। এই জরিপের উল্লেখযোগ্য অংশ হলো আপনি দেখবেন আস্থার জায়গায় আপনার বিরোধী দল এনসিপি এবং বিএনপি, তারা যারা সাপোর্ট করে তাদেরও 50%-এর বেশি এই সরকারের প্রতি আস্থা আছে এবং সরকারের প্রতি সমর্থন আছে। এটা বিএনপি অনুভব যদি করে, তাহলে বিএনপি এটাও বুঝবে যে গণভোটের যে রায়, এই রায় তার ক্ষমতা কেড়ে নেবে না, এই রায় তাকে আপনার বর্তমান যে দল আছে সরকার পরিচালনা করবে আস্থার জায়গাটা বরং বাড়াবে, কমাবে না। তো এই প্রেক্ষিতে আমরা যদি 70 ধারার যে একটা কথা বললেন, ধরেন 70 ধারায় বিএনপি যদি এবার নির্বাচন করতো, হ্যাঁ, তো বিএনপি তো আসতো, কিন্তু বিএনপি একটা সিস্টেম এবং জনরায়ের প্রতি শ্রদ্ধাটা বোঝা যেত। ধরেন আরেকটা বিষয় যেটা বলে যে বিগত সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে, সংবিধানের অধীনে তো নির্বাচন হয় নাই, নির্বাচন হয়েছে জুলাই সনদের অধীনে, অথবা আপনি এই কনসেনসাস কমিশন পুরো যে অন্তর্বর্তী প্রসেসটা, এটার অধীনে 2টা নির্বাচন হয়েছে, একই দিনে হয়েছে, বা 2টা নির্বাচন হয়েছে। এর মধ্যে একটা নির্বাচনে সরকার গঠন, আর একটা নির্বাচনে আপনার বিগত যেই 1.5 বছরের কর্মকাণ্ড আছে এটার একটা লিগ্যাল ইনডেমনিটি দেওয়া। লিগ্যাল ইনডেমনিটি বলতে এটা যে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, এটা সাংবিধানিক স্বীকৃতি দেয়া। এটা সাংবিধানিক স্বীকৃতি মানে কি, যে এখানে একটা রিফর্ম হবে, অ্যামেন্ডমেন্ট হবে না, মোটা দাগে পরিবর্তন আসবে। আরটা যেটা হলো যে আপনার যে বিয়ের আগে, সরি এটা তো আসলে দেখা, বিয়ের আগে বাচ্চা হয়তো এবং বাচ্চাদের নামটাও দেওয়া হয়, এটা এখন আমাদের সমাজে এই উদাহরণটা অ্যাভয়েড করে আলাপ করতে পারলে ভালো আসলে। তো এখন ধরেন আপনার বিয়ের কথাটা যেটা বললেন, ধরেন একটা গণঅভ্যুত্থান ঘটেছে, 1400 মানুষ এখানে শহীদ হয়েছেন, 30,000-এর মতো এখানে আপনার অঙ্গহানি ঘটেছে, এর মধ্যে বিএনপির শহীদও আছেন, আবার বিএনপির অঙ্গহানির সংখ্যাও কম না। ধরেন তবে আপনি আসলে কাদেরকে বলবেন? এখন এই মানুষগুলো জীবন দিয়ে গিয়েছে, আপনি বলতেছেন ঘটনা এখনো ঘটনা সংবিধানের ভিতরে ঘটাতে হবে, সংবিধানের ভিতরে ঘটাতে তো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই যে গণভোটটা হলো, গণভোটটা যেই বেসমেন্টের উপর হয়েছে, এই বেসমেন্টটা তো জুলাই গণঅভ্যুত্থান। তো এখন আপনি যদি গণভোটটাকে মনে করেন যে এটা আসলে অবৈধ, অথবা যদি মনে করেন যে এই গণভোটটা ওই সময়ে আপনার রাষ্ট্রপতির বিধান জারি করার কোনো ক্ষমতা নেই, তাহলে কিন্তু আপনি এখানের যে গাঠনিক ক্ষমতা অভ্যুত্থানের মাধ্যমে জনগণ পাইলো এটাকে অস্বীকার করলেন। আর একটা হলো যে পৃথিবীর সব দেশেই, যে দেশগুলো গণতান্ত্রিক উত্তরণের দিকে যায়, সংবিধান তো একবার হয় যখন এটা জন্ম হয়, কিন্তু এটা বারবার আপনার একটা রিফার বিষয়, এটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়, পরিবর্তন সংশোধন, তারপর আপনার সংস্কারের মধ্য দিয়ে যায়। আমরা যখন বলছিলাম আমরা সেকেন্ড রিপাবলিক বলতে তো প্রথম রিপাবলিককে বাদ দেওয়া না, সেকেন্ড রিপাবলিক হলো যে প্রথম রিপাবলিক থেকে এই সেকেন্ড রিপাবলিকের মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা আমরা জাতি হিসাবে ভালোটা রাখতে চাই আর খারাপটা ভুলে যেতে চাই। এখানে একটা রিকনসিলিয়েশন প্রসেস, সবাই একটা জায়গা থেকে নতুন করে শুরু করতে চাই। তো এই জায়গাটাকে যদি আপনি ওই আইনের মারপেচে দেখেন, আইনের মারপেচে দেখলে আপনি এই সমস্যা কোনোদিন ওই যে ওই সাপের লেজ গিলে খাওয়ার মতো হবে, আপনি কোনোদিন এটা থেকে বের হতে পারবেন না। রাজনীতি হলো আপনার সেইটা যেটা হলো এখানে আপনার এই বড় বড় পরিবর্তনগুলোকে রাজনীতির মাধ্যমে পরিবর্তিত হয়। তো আপনি যদি এটা পলিটিক্যাল সলিউশনের দিকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই একদম সব কিছুই আপনার স্মুথ চলছে। এবং আমি বিশ্বাস করি এই বিএনপি যদি কোনো একদিন আবার আপনার বিরোধী দলে যায়,
তাহলে বিএনপি কিন্তু, আমি আজকে যে জায়গায় থেকে কথা বলছি, বিএনপি কিন্তু একই জায়গা থেকে কথা বলতে হবে। যেটা বিএনপি গত 17 বছর যেটা করেছে, বিএনপি আজকে ক্ষমতায় গিয়ে বলে না যে যায় লঙ্কায় সে হয় রাবণ, তো বিএনপি আসলে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আচ্ছা, কিন্তু আমার এই জায়গাটাতে একটু ইয়াটা হলো যে মতামত হলো যে আপনারা কিন্তু দীর্ঘদিন এই যে যৌগপথ আন্দোলনের কথা বলেন, আমরা যদি বলি যে এই জুলাই আন্দোলনটা বিএনপি সহ আপনারা সবাই মিলেই করা হয়েছে, এখানে সাধারণ মানুষ তো যুক্ত আছেই। আপনাদের সাথে এই বিরোধটা কি, যে বিএনপির সাথে যে সাম্প্রতিক সময়ে টুকটুক বিরোধ দেখছি, অলসো আপনারা জামাতের সাথে বিরোধ দেখছি, এই বিরোধটা কি আসলে কি মানে আদর্শগত নাকি ক্ষমতার রাজনীতির জন্য? না, আমাদের তো ক্ষমতা রাজনীতিতে কোনো বিরোধ নেই। আমাদের বিরুদ্ধের একটা মূল জায়গাটা, ভিত্তিটা কি, আপনি একটা বিষয় দেখেন যে লিগ্যালিটি কি। যদি আপনি বলেন যে একটা আলাপ করছে, ধরেন আমরা কিন্তু লিগ্যালিটির প্রশ্নে কথা বলছি, আমরা কিন্তু ধরেন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে গিয়ে কে আসলে কোন মন্ত্রণালয় পেলো, ওই মন্ত্রণালয় আমার হিস্সা না, ওইটা নিয়ে আমরা কথা বলছি না। আমরা এমন একটা জায়গায় কথা বলছি যেটা মনে করি যে হ্যাঁ এটাতে আমাদের বেনিফিট আছে। বেনিফিটটা কিসে? আপনি দেখবেন যে রাষ্ট্র বর্তমানে যে অবস্থা আছে, এটা একটা জায়গায় সবগুলো সার্ভেতে দুইটা জিনিস দেখবেন আপনি। আমি নিজে ইকোনমিক্সের স্টুডেন্ট, আমরা এই স্ট্যাটিস্টিক্স যখন দেখি, এটা তোমার একটা সোসাইটি ইজ হাইলি পোলারাইজড। আপনি একই জিনিস দেখবেন যে 50% মানুষ মনে করছে খুবই ভালো আছি, আবার 50% মনে হচ্ছে খুবই খারাপ আছি। আপনি দেখবেন যে সরকার এগিয়ে যাচ্ছে কিনা বলে যে একটা বড় অংশ বলছে না না এটা সঠিক পথে আছে, বড় অংশ বলছে আবার সঠিক পথে নেই। মানে দুইটাই কিন্তু বড় অংশ। আপনি 30% কে অস্বীকার করতে পারবেন? এই জরিপের সাথে একটা জিনিস আমি কানেক্ট করতে চাই। সেই জায়গায় যে দেখেন যে এই সরকার আসার সাথে সাথে সাম্প্রতিক সময়ে যদি আপনি খেয়াল করেন, দেখেন যুদ্ধ আছে, সেটা থাকবে, তেলের সংকট দেখা দিল, গ্যাসের সংকট দেখা দিল, এবং সেটার কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেল। এইটা আপনি কি মনে করেন যে এই যে এটা সরকার বলছে যে এইসব নানা কারণে, এই কারণে এটা হচ্ছে, এই যে হঠাৎ করে যে মানুষের ভিতরে দেখবেন যে বাসায় গ্যাস নাই, রান্না হচ্ছে না, এই জায়গায় এটাই কি এই মানে সরকারের দক্ষতা নাকি অদক্ষতা, নাকি এটার সাথে কোনো বিজনেস? অনেকেই বলে যে এই যে সিলিন্ডার গ্যাসের দাম ব্যবহার বাড়ানোর জন্য এই কাজটা হচ্ছে, তেলটা কৃত্রিমভাবে ইয়ে করা হয়েছিল। আমি একটু সাঈদ খানের কাছ থেকে শুনি যে সাঈদ খান কি বলে, এরপরে আবার আপনার কাছ থেকে এটা আমি শুনতে চাই। আমি একটা যদি জরিপের রেজাল্টটা আমি যেটা বলছিলাম যে সোসাইটি ইজ পোলারাইজড। অনেক মানুষ খুব খারাপ অবস্থা আছে, তারা মনে করে আসলে এই রাষ্ট্রে তার ভবিষ্যৎ নাই। আবার যারা এই সিস্টেম থেকে সুবিধা নিচ্ছে তারা মনে করে সব কিছু সঠিক আছে। এই জিনিসটাকে আমাদের রাজনৈতিকভাবে অ্যাড্রেস করতে হবে। এবং আমরা যদি রাজনৈতিক দল হিসেবে যেই মানুষ মনে করছে এটা সঠিক পথে নাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, বুঝতে চাই যে আপনার তকলিফটা কোথায়, কেন মনে করছেন, এবং তাদের ভয়েসটা আমরা ধারণ করে আমরা রাজনীতিটা করতে চাই। এই জন্য সংস্কারের দাবি বলেন, অন্যান্য জায়গায় দাবি বিরোধের জায়গাটা হলো সেইটাই। আমাদের রাজনীতি হলো সেই অংশের পক্ষে যারা মনে করছে যে এই রাষ্ট্রে আসলে তার হিস্সা এখানে অনুপস্থিত, সে এখানে বঞ্চিত হচ্ছে। আমি একটু সাঈদ খান বলছিলাম যে যখন এই সরকার আসলো নানা ক্রাইসিসে সম্মুখীন হয়েছে, সেটা আমরা জানি, কিন্তু এই যে উনি যে জরিপের ডেটাটা দিল, সেই জায়গায় কিন্তু মানুষের এই সময়টা, সাম্প্রতিক সময়ে তেল গ্যাসের যে সংকট, একসময় তেলের সমস্যার সমাধান হলো, এটা কি কৃত্রিমভাবে কেউ তৈরি করছে সরকারকে বিব্রত করতে, নাকি সরকার এটা সামাল দিতে পারছে না? আসলে মানুষের এই যে আমাদের জায়গা থেকে সাধারণ মানুষ জানতে চায় যে সমাধান কবে হবে, সমাধানটা কি, মানে এই যে এটার এই জরিপের কিন্তু যে এই প্রতিফলন কিছু না কিছু ঘটেছে এই জায়গায়। সেটি সঠিক যে এই জরিপে এই যে জ্বালানি বা বিদ্যুৎ পরিস্থিতির একটা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে, সেটি সঠিক। এবং এই সমস্যার সমাধান কতদিন লাগবে বা কবে সমাধান হবে, এটি সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। কারণ গত 17 বছরের দুঃশাসন এবং লুটপাটতন্ত্রের কারণে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে বেশ দুর্বল হয়ে গিয়েছি। সেই কারণে ওভার দ্য নাইট আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না। আর একটি জিনিস কি, একটি দেশের বা একটি পার্লামেন্টকে সফল তখনই বলা যায় যখন পাওয়ার পার্টি এবং অপোজিশন একটা হারমোনিয়াস রোল প্লে করে জনগণের অধিকার বা দাবি দেওয়া বা সুশাসন ফেরানোর জন্য। এখানে হারমোনিয়াস হতে হয়। দেখুন, বিরোধী দল এবং ক্ষমতাসীন যারা আছে তারা কি হারমোনিয়াস হচ্ছে পার্লামেন্টে? এই জরিপেই তো পার্লামেন্টের প্রধান বিরোধী দল কতটুকু পারফর্ম করতে পারছে, তাদের পারফরমেন্সে জনগণ কতটা সন্তুষ্ট, সেটি কিন্তু রেটিংটা অত্যন্ত বিলো। দেখুন, এখানে বলা হয়েছে যে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিল জরিপে। উত্তরে শফিকুর রহমানের ক্ষেত্রে 47.70%, আর নাহিদের ক্ষেত্রে 39.80% মানুষ ইতিবাচক মনোভাব মানে রায় দিয়েছে। তার মানে
47 এবং 39, মানে অধিকাংশ লোক কিন্তু তারা যে ওয়েল পারফর্ম করছে এটি বলছে না, তারা আসলে পারফর্মটা ভালো করতে পারছে না অ্যাজ এ অপোজিশন পলিটিক্যাল পার্টি, সেটিও কিন্তু আমাদের আলোচনা করার বিষয়। হ্যাঁ, সরকার ধরেন অনেক জায়গায় মানে শতভাগ পূরণ করতে পারেনি অনেক কথা, এবং আলাউদ্দিন মোহাম্মদ ভাই বললেন যে আলোচনায় অবান্তর আলোচনা বেশি হয়। আসলে কুতর্ক আমরা না করি, আমরা বিতর্ক করলেই কিন্তু সমাধানের দিকে এগিয়ে যাব। বিতর্ক এটা করতেই হবে, বিতর্ক না থাকলে সমাধানের রাস্তা বেরোবে না। একই সঙ্গে সরকার ধরেন 66.73% মানুষ মনে করছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ভালোভাবে চলছে। বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে তারা একটু নেতিবাচক মনোভাব দেখিয়েছে যে এই জায়গাটি সরকার পারছে না, কিন্তু এই জায়গাটি সরকার কেন পারছে না, সরকারের পক্ষ থেকে কিন্তু সেটি পরিষ্কার করা হয়েছে, সেভারাল টাইম পরিষ্কার করা হয়েছে। এখন হ্যাঁ, এখানে একটি প্রশ্ন আছে যে সরকার আসলে জ্বালানি মন্ত্রী এক সুরে কথা বলছেন, অর্থমন্ত্রী এক সুরে কথা বলছেন, প্রধানমন্ত্রী এক সুরে কথা বলছেন, এটি একটা নোটেবল জায়গা, সেটি সঠিক। এটি হয়তো একজন পলিটিক্যাল, আমাদের এখানে পলিটিক্যাল রেটরিক বলে একটা জিনিস আছে। হ্যাঁ, রেটরিক্যালি অনেক সময় রাজনৈতিক ময়দানে বক্তৃতা দিতে গিয়ে তাদের জনগণ কোনটা শুনতে চায় সেই জায়গায় বলতে গিয়ে এক একজন এক এক ধরনের কথা হয়তো বলছে, কিন্তু কার্যত এই যে সংকট, এই সংকট সমাধানের জন্য সরকারকে, এনার্জি সেক্টরকে আসলে ঘটনা যে সরকার নিজে তেলের দোকান না দিয়ে তেলটা প্রাইভেট সেক্টরে দিয়ে দিক। প্রাইভেট সেক্টরে যদি এনার্জিটা দেওয়া হয় তাহলে এক ধরনের, আমরা তো মুক্তবাজারে, এখন মুক্তবাজার অর্থনীতির এই বিশ্বে আমরা গড্ডালিকেই তো গা ভাসাতে হচ্ছে, মুক্তবাজারেই তো আমাদেরকে বিচরণ করতে হচ্ছে। সেই জায়গা থেকে আমি মনে করি এনার্জি সেক্টরকে যদি প্রাইভেটাইজ করা যায় এবং সরকার যদি সেটি মনিটরিং করে, কঠোর মনিটরিং করে, তাহলেই এই সংকট থেকে সমাধানের একমাত্র পথ বলে আমি মনে করি। এবং এখানে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার কেন প্রাইভেট সেক্টরকে দিয়ে তেলের বেচা কেনার বা তেলের বাণিজ্যের সুযোগ করে দিবে। উন্নত বিশ্ব এটিই করছে, এবং এখানে সরকারের কাজ কিন্তু তেলের পাম্প স্থাপন করা না। তাহলে কি চা বোর্ডের দায়িত্ব কি চায়ের দোকান দেয়া? পাট ও বস্ত্র মন্ত্রণালয় কি কাপড়ের দোকান দিবে? এটি না। যদি সেটি না হয় তাহলে জ্বালানি মন্ত্রণালয় কেন পেট্রোল পাম্পের ব্যবসা করবে? কিন্তু সাধারণ মানুষের কিন্তু মাথায় কে ব্যবসা করলো, কে কিভাবে, সাধারণ মানুষের কাছে সমস্যার সমাধান চাই। সমাধানের একমাত্র পথই মনে হয় যে বেসরকারি দেওয়া। কিন্তু আবার এই জায়গায় কি একটা সিন্ডিকেট তৈরি করে আবার সরকারকে বিপদে ফেলবে কিনা, সেটাও তো প্রশ্ন আসছে। না, শুনুন, আপনি ধরেন পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলে ঢুকবার আগে যদি চিন্তা করেন যে আমি তো ফেল করতে পারি, তাহলে পরীক্ষা দেব না, এটা কেমন কথা? আপনি প্রাইভেট সেক্টরে এট এ টাইম সব দিয়ে দেওয়ার দরকার নাই তো, আপনি জোন ভাগ করে দেন, একটা জোন পাইলটিং করেন, পাইলটিং করে যদি সেখানে সুফল আসে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সেটা আগান। আপনি দেখুন এই সরকারি খাতে, সরকারিভাবে যদি এই তেলের বাজার নিয়ন্ত্রণ এবং তেলের বাণিজ্য দুটিই যদি সরকার নিজের হাতে করে, সেক্ষেত্রে দুইটি সমস্যা আছে মোটা দাগে। একটি হচ্ছে আমাদের এখানে সরকারি মাল দরিয়ামে ঢাল, একটা প্রবাদ প্রবচন আছে যে সরকারি মাল লুটপাট করে খেলে কি হয়। আপনি দেখুন যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমি প্রতিষ্ঠানগুলোর নাম বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্পদের পরিমাণ নিশ্চয়ই দেখেছেন। এই এনার্জি সেক্টর রিলেটেড তাদেরই সম্পদ কোত্থেকে আসে? তারাই তো লুটপাট করে, তারা লুটপাট করে বিদেশে পাচার করে। এখানে যদি প্রাইভেট সেক্টর যদি কাজ করে তখন হবে কি জানেন? প্রাইভেট সেক্টর কিন্তু তাদের সিস্টেম লসটা কম দেখাবে, সিস্টেম লস হবে না প্রাইভেট সেক্টরকে দিলে। আর সরকারি খাতে সিস্টেম লস, প্রচুর সিস্টেম লস দেখাচ্ছে। এবং আরেকটি জিনিস দেখুন, প্রাইভেটাইজেশন করা হলে যেটি হবে সেটি হচ্ছে বেসরকারি উদ্যোক্তারা বিশ্ববাজারে যখন তেলের দাম সর্বনিম্ন থাকবে তখন তারা প্রচুর মজুত করে ফেলতে পারবে, এবং যখন প্রাইস হাইক হবে তখন তারা মানে বাজারে এটি সরবরাহ স্বাভাবিক রাখবে, এবং বৈশ্বিক বাজারে যদি এটি তেলের দাম বা জ্বালানির দাম বেড়েও যায় তখন কিন্তু ওই প্রভাব ততটা পড়বে না। আরেকটি জিনিস সেটি হচ্ছে আপনি যেটি প্রশ্ন করলেন যে সিন্ডিকেট হবে কিনা, এখানে সিন্ডিকেটের সুযোগই তো নাই। আপনার মনিটরিং তো করছে সরকার তেলের দাম বেঁধে দিবে যে এই দামের মধ্যে আনতে হবে, কারণ কত টাকা এলসি খুলে, পার ব্যারেলে কত টাকা এলসি খুলে তেল আমদানি করা হচ্ছে তার উপরে নির্ভর করেই তো, সেই কাগজপত্রের উপরে ভর করেই তো সরকার একটা রেট বেঁধে দিবে, তাই না? সরকার রেট বেঁধে দিলে সেই রেটে যদি আপনার প্রাইভেট সেক্টরের যারা ব্যবসায়ী তারা যদি ব্যবসা করে, সরবরাহ স্বাভাবিক রাখে, তাহলে দোষের কিছু নাই। আপনি ধরুন সড়ক পরিবহন মন্ত্রণালয় কি সব বাসের ব্যবসা করে? আপনি দেখেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআরটিসির কিছু বাস আছে, এই বাসগুলো সবচেয়ে বেশি লুজার কনসার্ন, তাই না?
বিআরটিসি সবচেয়ে বড় লুজার কনসার্ন না? আপনি কিন্তু দেখুন ওগুলো কিন্তু বিমান বেসরকারি বাংলাদেশ মানুষও এয়ারলাইন্স, চালায়। বিমান আপনি যদি ওই জায়গায় বলেন ওইগুলো কিন্তু বেসরকারি মানুষই চালায়, কাউকে লিজ দিয়ে। কাউকে কিন্তু lease সেই দিয়ে। কিন্তু আমার এই জায়গাটায় বড় ধরনের প্রশ্ন আছে, কিন্তু আমি একটু আমি একটু শেষ করতে চাই। আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে আলাউদ্দিন চাই। মোহাম্মদ 1 মিনিট আপনার থেকে ধার নেই। সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে যে সকল বাণিজ্য পরিচালনা হয় সবগুলো লুজার কনসার্ন হয়ে সেই শিল্পগুলো বা সেই সম্ভাবনাগুলো বা সেই প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। সুতরাং এখন আমি মনে করি সময় এসেছে, আপনি জ্বালানি নিয়ে বিরোধী দল যেভাবে কথা বলছে, তারা সমস্যার সমাধান চায় না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রস্তাবনা থাকলে দেন, অক্ষরে অক্ষরে সেই প্রস্তাবনা গ্রহণ করব এবং বাস্তবায়ন করব। সেটি না দিয়ে এটি কেন প্রাইভেট করা হবে? প্রাইভেট করা হলে বিরোধী দলের হাতে জ্বালানি নিয়ে রাজনীতি করার আর ট্রাম্প কার্ডটি থাকবে না। কারণ এখানে আমেরিকা সফল হয়েছে, ভারত সফল হয়েছে, চায়নায় তো ম্যাক্সিমাম প্রাইভেট। চায়নায় রাষ্ট্রায়ত্ত কোনো এনার্জি কোম্পানি আছে কিনা আমার জানা নেই। কিন্তু বাংলাদেশের কিন্তু পেট্রোবাংলা লাভজনক অবস্থায় আছে। পেট্রোবাংলা লাভজনক অবস্থায় নাই, তাহলে গত 6 মাসে 19,000 কোটি টাকা লস হলো কি করে? লাভজনক অবস্থায় নাই। গত পরশুদিনের সংবাদ, 19,000 কোটি টাকা গত 6 মাসে লস দিয়েছে। কার টাকা লস দিয়েছে? জনগণের টাকা। সরকারের কোনো টাকা নেই, জনগণের টাকা লস দিয়েছে। জনগণের টাকা 19,000 কোটি টাকা লস দিয়েছে। লস দিয়েছে কেন জানেন? এটা হচ্ছে বাড়তি মূল্যে তারা জ্বালানি তেল কিনেছে, এবং এই তেলটি তারা যখন কিনেছে তখন বাড়তি রেট ছিল, আবার যখন সরবরাহ শুরু করেছে তখন বিশ্ববাজারে জ্বালানির দাম কমে গেছে। তখন হয় কি, অটোমেটিক 19,000 কোটি টাকা লস হয়েছে সাম্প্রতিক সময়ে। সুতরাং এটি যদি প্রাইভেট সেক্টরে থাকতো তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর এই লসটা দিত না। এটি সমাধানের একমাত্র আমি একটু জানতে চাই, কিন্তু এটি পাইলটিং হতেই পারে। আমরা হতে পারে আপনার কথা, কিন্তু আমরা আসলে ওনারা যেহেতু অর্থনীতির ছাত্র, ওনারাও নানা অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি একটি ওনার কথার সাথে আপনি কি মনে করেন যে প্রাইভেট সেক্টরে দিলেই তেল সংকট, গ্যাস সংকটের সমাধান হবে? এবং মনিটরিংটা কঠোর করতে হবে। একেবারেই না। আপনি দেখেন বাংলাদেশে যদি আপনি সরকারিকরণ এবং বেসরকারিকরণ ইতিহাস দেখেন, মুক্তিযুদ্ধের পর প্রথম আপনার সবগুলো পাকিস্তান যারা ছিলেন মালিক, তাদের সবগুলো শিল্পকে, এবং বাংলাদেশের তো মালিক খুব ছিল না, 22 পরিবারের বাইরে 2 পরিবার ছিল মূলত, তো এগুলোকে রাষ্ট্র আত্মীকরণ করলো। কিন্তু তখন রাষ্ট্র আত্মীকরণ যখন করলো, এটা তখন পরিচালনার জন্য বসেছে আওয়ামী লীগের লোকজনকে, রক্ষী বাহিনীর লোকজনকে, নিজেদের দলীয় লোকজনকে। তো একটা পর্যায়ে এগুলো গলার কাটা হয়ে গেল রাষ্ট্রের জন্য। হ্যাঁ, তখন আপনার জিয়াউর রহমান প্রথম এসে আপনার প্রাইভেটাইজেশন উদ্যোগ নেয়। কিন্তু এটা ছিল একটা আপনার যেমন যেই শিল্পগুলো ভালো করছিল সেগুলোকে ক্যাটাগরি করা হলো, যেগুলো খারাপ করছিল, এবং তখন প্রাইভেটাইজেশনটাও একটা সহনীয় মাত্রায় ছিল। কিন্তু তারপর হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট একটা আসলো, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্ল্যান, আর আইএমএফের আরেকটা প্রজেক্ট ছিল নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এনআইপি। তো এই দুইটার আওতায় আপনার পুরোপুরি সব শিল্পই মোটামুটি বেসরকারির দিকে নেওয়া হলো। তখন এমনও হয়েছে আপনাদের 1 টাকায় অনেক প্রতিষ্ঠান দিয়ে দেওয়া হয়েছে তাদের দলীয় লোকজনকে। তা আমরা যে বলি না যে নতুন বন্দোবস্ত, পুরনো বন্দোবস্ত, তো পুরনো বন্দোবস্তের ভিত্তিটা ছিল আমরা দলীয় তোষণ এবং দলীয় ব্যক্তিবর্গকে শিল্প প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান তাদের নামে দিয়ে তৈরি করার মতো। আপনার এখন যেটা হয়েছে, আপনি বেসরকারিকরণ সারা বিশ্বেই, এটা তো আমি আটকাতে পারবো না, এটা বলতেও পারবো না যে বেসরকারিকরণ করা যাবে না। কিন্তু আপনি কি বেসরকারিকরণ করবেন এবং কোন পর্যায়ে করবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি যে বিআরটিসি বাস যতই রুগ্ন হোক না কেন, আমি বলবো এটাকে শক্তিশালী করতে হবে। কেন? কারণ আপনি বাজারের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে, পৃথিবীতে এরকম কোনো দেশ নাই। বাজারের উপর ছেড়ে দিয়েছে, রাষ্ট্র সেখানে নিয়ন্ত্রণ রেখেছে, রাষ্ট্র আবার সেখানে এমন কিছু রেখেছে যে সে ইচ্ছা করলে বাজারে ইন্টারভেন করতে পারে। যেমন আপনি বিআরটিসি দিয়ে তো আসলে পুরো বাজার দখল করবেন তা না ধরেন, কিন্তু আপনি বাংলাদেশে যে এই যে বাংলাদেশে কিন্তু মহামারী হলো সড়ক দুর্ঘটনা। হ্যাঁ, আমরা একটা আপনার জীবন্ত কফিন নিয়ে রাস্তায় সবাই ঘুরে, যে ফিটনেসবিহীন বাস, এবং এই বাসগুলো মালিক কারা? মালিক হলো আপনার রাজনৈতিক দলের বড় বড় নেতা। তো এখন তাদের ইন্টারেস্ট সার্ভ করতে গিয়ে অনেক সময় দেখা গিয়েছে যে আপনার রাত 12টার সময় আপনি দেখবেন ঢাকা থেকে ঢাকার বাইরে ডেস্টিনেশন ভালো ভালো ট্রেন ছিল, কিছু কিছু জায়গায় ট্রেনে ঢিল মেরে পথ আটকে ট্রেনগুলো বন্ধ করা হয়, এবং কিছু ক্ষেত্রে দেখবেন আপনার সরাসরি বাস মালিকরা আপনার চাপ দিয়ে আন্দোলন করে বন্ধ করেছে। যেমন আমাদের সারা দেশে যে রেলের যে সম্পদ, 2 লাইনের ট্রেন করার সুযোগ আছে, কিন্তু কোনো সরকারই এই পদক্ষেপ নিচ্ছে না। এখন আপনি যদি মোটা দাগে দেখেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে এখন ঢাকার সাথে আপনি মিলাতে পারেন কাকে?
টোকিওকে মিলাতে পারেন, জাপানের টোকিও। যেমন এটা খুব জনবহুল, ঢাকার চেয়ে বেশি জনগণ, মানে ঢাকা তো রেজিস্টার জনগণ কম, তো কিন্তু তারা ম্যানেজ করছে। কিভাবে ম্যানেজ করছে? মূলত যত বেশি মানুষ তত আপনাকে স্মুথ ট্রানজিশনে যেতে হবে। হ্যাঁ, আমাদের জন্য কিন্তু এটা আমাদের জন্য ব্লেসিংস ছিল। কিন্তু আমরা কি করেছি, আমরা ঢাকা বলেন, ঢাকার বাইরে বলেন, যদি আমরা গণপরিবহন বলি, গণপরিবহনটাকে পুরোপুরি আমরা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়েছি। সরকারের মিনিমাম হিস্সা এখানে রাখা হয় নাই। যদি সরকারের একটা হিস্সা থাকতো, যেমন এখন মেট্রো তো সরকারি, হ্যাঁ, এবং সরকারি যদিও আমি প্রাইভেট সংস্থা পরিচালনা করে, বাট এটা তো ওনার তো গভর্নমেন্ট। সে মেট্রো কিন্তু ওই রুটে একটা বড় নিয়ে আসছে না, চাপ নিয়ে আসছে না বেসরকারি পরিবহনগুলোর জন্য। আপনি গণপরিবহন বেশিরভাগ দেশই আপনার সরকারের হাতে থাকবে। আপনি বললেন যে চা শিল্পের কথা, পাট শিল্পের কথা, আপনি একেবারে বেসিক জায়গায় যদি দেখেন, ফুয়েল ইজ দ্য ফুয়েল ফর এন ইকোনমি, অ্যান্ড ইকোনমি ইজ দ্য, রাষ্ট্র বলতে আসলে কিছু নাই, রাষ্ট্র একটা ইকোনমি। হ্যাঁ, এটা ইকোনমি আপনি যদি সেক্টর ভাগ করেন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, বিভিন্নভাবে দেখেন, এই টোটাল মিলিয়ে যে চালাতে পারবে সেই রাষ্ট্র চালাতে পারবে। রাষ্ট্রের এর বাইরে কিছু না। আর আমরা এখন যেগুলোর জন্য ফাইট করছি, এগুলো হলো রুল অফ গেম, যে আসলে কীভাবে চালাবেন, এই কন্ট্রাক্টটাকে রিডিফাইন করেন, এর বাইরে কিছু না। ধরেন আপনি পুরো জিনিসটা এটাই, কিন্তু পরে যদি ধরেন আমরা যদি নির্বাচিত হই, ইকোনমি না চালাতে পারলে রাষ্ট্র চালাবো কীভাবে? এখন ইকোনমির ফুয়েল কি? ইকোনমির ফুয়েল হলো জ্বালানি, মানে ফুয়েল। এখন আপনি এইটাকে যদি বেসরকারি খাতে দেন, একটা এক্সাম্পল দিয়ে ধরেন, বাংলাদেশের আপনার গত হাসিনার আমলের একটা বড় সুবিধাভোগী হলো হাসিনার পরিবারের অংশ আত্মীয় আপনার খান পরিবার, ফারুক খান, আজিজ খান। আপনি দেখবেন যে আজিজ খান, তার সিঙ্গাপুরে কোনো আপনার প্রতিষ্ঠান নাই, সিঙ্গাপুর নিবন্ধিত আছে, সিঙ্গাপুরে কোনো ব্যবসা নাই। ওনার ব্যবসা কোথায়? বাংলাদেশে সামিট গ্রুপ আবার প্রথম আলো, আরও বড় বড় মিডিয়া, এগুলোর আবার দেখুন ট্রাস্ট গ্রুপের মেম্বার, সামিট গ্রুপের লোকেরা। মানে এমনভাবে প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করেছে, এমনভাবে আপনার মত উৎপাদন করছে, আপনার মনে হবে যে আর বাইরে কোনো সত্য নাই। সামিট গ্রুপের সিঙ্গাপুরে কোনো সম্পত্তি নাই, বাট বাংলাদেশের একমাত্র, মানে এখন তো উনি বাংলাদেশে দাবি করেন না, উনি সিঙ্গাপুরের সিটিজেন হিসেবে বাংলাদেশের সাথে ডিল করে, পুরো সম্পদ বাংলাদেশের। এখন উনি রেজিস্টার্ড কোথায়? এখন রেজিস্টার্ড হলো সিঙ্গাপুরে। উনি যখন সামিট গ্রুপের সাথে কথা বলে, এটাকে বিদেশি কোম্পানি হিসেবে ট্রিট করি, কিন্তু কারা আসলে সামিট গ্রুপের আজিজ খানকে বানালো? হ্যাঁ, আমি আজিজ খানের সব কিছুই যে এক জায়গা থেকে আসছে সেটাও আমি বলবো না, তার পারফরমেন্স হয়তো ভালো ছিল কিছু জায়গায়, বাট মোটা দাগে যে আমাদের জ্বালানি খাত, আপনি দেখেন এখন যদি কক্সবাজার এলএনজি টার্মিনাল দিকে তাকান, একটা হলো আমেরিকান কোম্পানি আর একটা হলো আপনার সিঙ্গাপুরিয়ান কোম্পানি, বাংলাদেশ কিন্তু না। ধরেন এখন আপনি এই যে জায়গায় আপনি যে প্রাইভেটাইজেশন করেছেন, আপনি কি এখন সত্যিকার অর্থে আওয়ামী লীগের আপনার বড় পৃষ্ঠপোষক হওয়ার পরেও কি তাদেরকে কন্টেন্ট করতে পেরেছেন? পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনি তো তাদের হাতে ধরা, মানে একদম সোজা বাংলা ধরলে। এখন আপনি যে নতুন একটা জায়গায় আসছেন, আর একটা বিষয় আছে, আমি যেটা বললাম সময়, প্রথম কথাটা বললাম যে আপনি কি করবেন। আপনার নিত্যনৈমিত্তিক জিনিস যেগুলো স্ট্র্যাটেজিক রিসোর্স, সেগুলো আপনি প্রাইভেটাইজেশনের হাতে পুরোপুরি ছেড়ে দিতে পারবেন না। এটা হলো প্রথম অভিমত। দ্বিতীয় হলো, আপনি বিপদগ্রস্ত অবস্থায় সম্পত্তি বিক্রি করবেন না। আপনি খুব বাজে অবস্থায় আছেন, এই সময় আপনার কোনো টার্মসে আপনি কাউকে আপনি কিছু দিতে পারবেন না। আপনি একটা শক্তিশালী অবস্থায় থাকতে হবে। আপনি বলতেছেন আপনার তিতাস, আপনি পেট্রো বাংলা, এই সবগুলো আপনার লস করতেছে। এই অবস্থায় যখন আপনি প্রাইভেট প্রতিষ্ঠানে বসবেন, তখন আপনি তাদের টার্মসে আপনি দিতে হবে, কারণ আপনি বিপদগ্রস্ত। আপনাকে একটু জানাই রাখি যে এক সময় কিন্তু পেট্রো বাংলা তিতাসের কথা আমরা যখন বলছি, এই 6 মাসের জরিপে বলছে যে লস, কিন্তু এক সময় লাভবান ছিল, লাভজনক প্রতিষ্ঠান ছিল, 7 টাইমস লাভে ছিল। কেন হঠাৎ করে এরকম? না, এখানে লসের একটা যদি বড় কারণ দেখি, একটা বড় কারণ হলো যে এখানে সিস্টেম লস, যেটা হলো অনেক চোরাই সংযোগ, এবং চোরাই সংযোগ কিন্তু ব্যক্তি ব্যবহারকারী না, বেশিরভাগ চোরাই সংযোগ ইন্ডাস্ট্রিয়াল ইউজ। আপনি দেখবেন যে আপনি এই পত্রিকায় মারফতে আমরা এগুলো দেখতে পাই। ধরেন আপনি এগুলো বন্ধ করতে পারবেন, আচ্ছা তাহলে প্রাইভেটাইজেশন দিয়ে দিলেন। ধরেন প্রাইভেটাইজেশন যখন দিয়ে দিবেন, এই ব্যক্তিগুলো কোথায় থাকবে? আপনি রাষ্ট্র কি বলেন যে উন্নত দেশ এটা করেছে, আপনি পাশের দেশ, আমি ইন্ডিয়ার সাথে অনেক জায়গায় আমার হয়তো বা সে আমার উপর নিয়ন্ত্রণ করতে চায় বলে আমি তাকে আধিপত্যবাদী বলে, তাকে আমি গালি দেই, তাকে আমি রেজিস্ট করি এখানে। বাট রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া, ইভেন এই বিজেপির ফেসিবাদী সময়ও যেরকম শক্তিশালী, তার নির্বাচন কমিশন, আপনি কোনো বড় ধরনের কোনো ইস্যু আছে তার, আপনার আর্মি নিয়ে, তার আপনার বিচারপতি নিয়ে ইস্যু আছে? এমন কোনো বিচারপতি আছে ইন্ডিয়াতে যে তাকে প্রধানমন্ত্রী আপনার লাথি মেরে গণভবন, মানে বঙ্গভবনের ভিতরে দেশ থেকে বের করে দিয়েছে? এরকম ঘটনা কিন্তু নাই। তো এখন আমাদের দেখতে হবে, ইভেন পাকিস্তানের কথাও যদি বলেন, আমাদের কাছে অনেকে বলে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। আপনার নিশ্চয় মনে আছে ইফতেখার উদ্দিন বিচারপতি বনাম আপনার পারভেজ মুশারফ,
দেখেন বিচারপতি কিন্তু পারভেজ মুশাররফকে আপনার আউট করে দিয়েছে ইয়া থেকে, পুরো সিনারিও থেকে আউট করে দিয়েছে। তার মানে এত শক্তিশালী প্রতিষ্ঠান আছে। আমার দেশে কি আছে? আমাদের এই জন্য আমরা যে বারবার বলি যে হ্যাঁ এটা জ্বালানি সংকট থাকবে, আর আপনি এখন ম্যানেজ করেন, আপনি শর্ট টার্ম ম্যানেজ করেন, কিন্তু আপনি প্রাইভেটাইজেশন করবেন একটা শর্ট টার্ম সলিউশন করতে না, আপনি আপনার লং টার্মে জাতিকে আপনি ভোগাবেন, এটা তো হতে পারে না। হাসিনা তো একই কাজ করেছিল। হাসিনা দেখা যায় নিত্য নতুন আপনি এইটাকে উদ্ভাবন করে ওইটা উদ্ভাবন করেন, কিন্তু টাকা কোথেকে আসে এটা নিয়ে জনগণের কোনো বড় কনসার্ন ছিল না। টাকা কিন্তু 2024 সালের আপনার খুব সম্ভবত ফেব্রুয়ারি মার্চ থেকে সেপ্টেম্বর থেকে আপনার প্রথম বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করার কথা ছিল। আল্লাহ কিন্তু হাসিনার উপর আপনার মানে একরকম ব্লেসিংসই করেছে, মানে সে ঋণ করে গেছে কিন্তু পরিশোধের ইয়াটার আগে সে কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে। সে পরিশোধ করতে শুরু করলে দেখবেন যে সেও কিন্তু এখানে বিপদের মধ্যে পড়বে। আমাদের জানার প্রশ্নটা সমাধানটা কি তাহলে? না, আপনার সমাধান হলো প্রথম সমাধান, মানে আমরা কিন্তু আমাদের আহ্বায়ক এই বর্তমান প্রধানমন্ত্রীর যে আহ্বান তার পূর্বেই সমাধান 15 দফা সমাধান দিয়েছে। প্রথমত আপনি শর্ট টার্ম সলিউশন শর্ট টার্মে রাখতে হবে। আপনি শর্ট টার্মে যা লাগবে এই কোঅর্ডিনেশন করার পর আপনি দেখেন যে কোন কোন মন্ত্রণালয়ে কাজ করছে না। আরেকটা বিষয় দেখেন, আপনার জ্বালানি মন্ত্রী উনি কিন্তু জ্বালানি প্রতিমন্ত্রী ছিল তখন আপনার বিএনপির আগের মেয়াদে, এবং সেই সময় ব্যর্থতার দায়ে ওনাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। বাণিজ্য মন্ত্রী কথা বলেন, এখন যিনি অর্থমন্ত্রীকে সামনে বেশি দেখা যায় না, কিন্তু অর্থমন্ত্রী কিন্তু এখন ইনস্ট্রুমেন্টাল। আপনি এখন অর্থ উপদেষ্টাকে খুব বেশি সামনে দেখবেন, অর্থমন্ত্রী কিন্তু পিছনে। আমরা হাসিনার সময় অর্থমন্ত্রী পেয়েছিলাম তো লোটাস কামাল, হ্যাঁ আপনার আহমদ মুস্তফা কামাল মুক্ত, এবং লোটাস কামাল কিন্তু বাজেটে আপনার অসুস্থতার অজুহাতে বাজেটও পাস করতেন না, মানে বাজেট বক্তব্য আপনার পড়তেন না। যদিও উনি বক্তব্য পাঠ করেছেন, আমরা যে জিনিসটা বলতে চাই, ধরুন আপনি ফেল করা লোকদেরকে আবার নিয়ে আসবেন, আবার তারা বলছে যে আমি 2 বছরে কিছুই করতে পারবো না। আপনি বুঝতে পেরেছেন? আপনি বলছেন ইনভেস্টমেন্ট আনবেন, আপনি না কর্মসংস্থান করবেন, আপনি না বলছেন যে 18 মাসের ভিতরে 1 কোটি কর্মসংস্থান করবেন, আপনি বলতেছেন যে 24 মাসের ভিতরে কিছুই করার নাই আমার। আপনি এখন এই জায়গায় ইনভেস্টররা যদি আসতেও চাইতো, দেখতেছে 24 মাসে তো আমি এখন আসতে পারবো না, 24 মাসের পরে আরো 24 মাস দেখবো ঠিক আছে কিনা। তার মানে আপনার যে কোঅর্ডিনেশন ফেলিউর, এই জায়গা থেকে তো আপনি জাতিকে ভোগাচ্ছেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে প্রাইভেটাইজেশন হতে পারে, কিন্তু এটার প্রসেসটা খুব স্বচ্ছ হতে হবে, এবং আপনি সরকারকে শক্তিশালী করতে হবে। প্রথম রেগুলেশন, মনিটরিং, এটার জন্য সরকার ক্যাপেবল কিনা, সরকারি প্রতিষ্ঠানগুলো ক্যাপেবল কিনা, এগুলো ঠিক করার পর আপনি প্রাইভেটাইজেশন দিতে পারেন। এবং কোন কোন খাতে দিবেন, আমরা এখনো বলবো যে জ্বালানি আছে, তারপর আপনার স্ট্র্যাটেজিক যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা প্রাইভেটাইজেশন এখনো পক্ষপাতি না। কারণ পৃথিবীতে যেই রাষ্ট্রগুলো সফল হয়েছে, আমাদের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, পশ্চিম ইউরোপের দেশগুলো দেখেন, এগুলো কিন্তু আপনার গণপরিবহন, তারপর আপনার ইউটিলিটিস, তারপর একটু ডিস্ট্রিবিউশন আছে বেসরকারি খাতে, স্ট্র্যাটেজিক রিসোর্স এবং জনসম্পৃক্ত যে বিষয়গুলো, এগুলো একটা সিংহভাগ সরকারের নিয়ন্ত্রণে আছে, মালিকানায় আছে বলে বলছেন, সরকার নিয়ন্ত্রণে আছে। আপনি নিয়ন্ত্রণ আরোপ না করতে পারলে আপনি আসলে সেই জায়গায় এখন খোলা ছেড়ে দিবেন। আর যদি এখন যাদের হাতে ছেড়ে দেবেন, এবং আচ্ছা আমি একটা উদাহরণ দিই, লাস্ট উদাহরণ, আজকে প্রথম আলোতে পড়লাম গতকালের রিপোর্ট, ওয়াসার আপনার প্রায় 100 কাঠার মতো একটা জমি আছে গুলশানে। জমিটা রাজুক ওয়াসাকে দিয়েছে 1964 সালের দিকে। এই ওয়াসার জমিতে বিএনপির একজন নেতার কোম্পানি, একটা জেলার আহ্বায়ক, এশিউড ডেভেলপমেন্ট লিমিটেড, তারা ওয়াসাকে কনভিন্স করছে যে তুমি 51% নিবা আর আমি 49% নিব, আমি এই জমিটা ডেভেলপ করে দিব। এটা নিয়ে এখন একটা ইস্যু চলতেছে। আপনি একটা বিষয় চিন্তা করুন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জনগণের সম্পদ, আপনি যখন ক্ষমতায় আসছেন, আসার পর সাথে সাথে আপনার ব্যবসায় বের হয়ে গেছে সরকারি সম্পত্তি দখল করার জন্য। আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, আপনার তার যেই একটা ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার এবং ফাইন্যান্স, সে পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিংয়ে, ফাইন্যান্সে মাস্টার্স করেছে, এবং তার কোনো কাজের কোনো অভিজ্ঞতা নাই। সে আপনার 40,000 কোটি টাকার ব্রিজের যে আপনার দরপত্র, সেটার জন্য জাপানের আরেকটা বইফুর কোম্পানির সাথে চুক্তি করে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত থেকে জাপানি বিনিয়োগকারীদের সাথে আপনার প্রোগ্রাম করতেছে। বাংলাদেশে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ভেস্টেড ইন্টারেস্ট, এই জায়গার ধারণাগুলো যদি এখনো টিকে থাকে, এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। এই অবস্থার ভিতরে যে আপনি প্রাইভেটাইজেশন করবেন, আপনার নতুন আপনার লুটেরা শ্রেণীর বিকাশ লাভ করাবেন, এখানে আমাদের মূল জায়গাটা হলো যে আস্থা তৈরি করতে হবে। আস্থা নাই, আপনি যতই ভালো করতে চান না, এখানে আসলে কিছু টিকবে না। অবশ্যই আস্থার সংকটে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আস্থা যদি ফিরে, সেই রকমই কিন্তু আমরা প্রধানমন্ত্রীর যে জরিপটা দেখেছি, সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষের এক ধরনের আস্থার জায়গায় দেখেছি। সাইদ খান, আমরা একেবারে শেষ করে দিচ্ছি, আমি একেবারে আমি 30 সেকেন্ড। তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে
জাপানি একটা নামমাত্র কোম্পানিকে নিয়ে এসেছেন। আসলে দেখুন, আমাদের এই জায়গা থেকে বেরোতে হবে। মন্ত্রী হলে মন্ত্রীর পরিবারের কেউ কিছু করতে পারবে না, এমপির পরিবারের কেউ কিছু করতে পারবে না, রাজনীতি করলেই সে ব্যবসা বাণিজ্য আর করতে পারবে না। দক্ষতা, এখন দক্ষতার মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম। বাবার পাশে বসে ব্যবসা করবে না, বাবা ছেলে একই ফ্যামিলিতে থাকতেই পারে। না, এখানে এইটা শপথ গ্রহণ করার পর তো আপনি সেটা করতে পারেন না, সেটা করেনি, এটা বানোয়াট, অপপ্রচার। হ্যাঁ, এগুলো অপপ্রচার বিরোধী দল করছে। এখন একটা জেলা বিএনপির সভাপতি যুগ্ম সম্পাদক হিসেবে বলে ফেললেন, আমি ব্যবসা করতে পারবে না। না, কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক কি? কালের কণ্ঠ যেটা করে আপনি এটাই করে দিলেন। আলাউদ্দিন মোহাম্মদ ভাই, আপনি এভাবে বলতে পারেন না। একটা প্রতিষ্ঠান কালের কণ্ঠ কি? কালের কণ্ঠ কোনো বিভ্রান্তি ছড়িয়েছে? না, কেউ ছড়ায়নি। এনসিপির লোকজন মব করেছে, সেইগুলো লিখেছে। এনসিপির লোকজন লুটপাট করেছে, সেইগুলো লিখেছে। বিগত ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় যে অনিয়ম অব্যবস্থাপনা করেছে, সেগুলো লিখেছে। তো সেগুলো লিখবে না? একটা গণমাধ্যমের কাজ কি? দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হচ্ছে সবটাই তুলে ধরা। সুতরাং এখানে কোনো একেবারে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে লক্ষ্য এবং টার্গেট করে এভাবে, এটা এক ধরনের মব, এটা করা ঠিক না। আমি সর্বশেষ যে কথাটি বলবো, যে সরকারের যে জ্বালানি সেক্টর নিয়ে আলাউদ্দিন মোহাম্মদ যেটি বললেন, যে এটি দেয়ার বিরোধিতা করছেন তিনি এখনো, কিন্তু তিনি কিন্তু আমার সাথে ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় কিন্তু একমত পোষণ করেছেন যে মনিটরিংটা স্ট্রং করতে হবে। শুধুমাত্র জ্বালানি না, সব জায়গায় সুশাসনটা ফেরাতে হবে। সুশাসন না ফেরালে এই রাষ্ট্র, তাতে এনসিপিও যদি আগামী দিনে ক্ষমতায় আসে, এনসিপিও কিন্তু এই রাষ্ট্র টিকিয়ে রাখতে পারবে না। এবং এই সরকারের টিকে থাকার একমাত্র মজবুত ভিত হতে পারে সেটি হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স যদি না আসে, তাহলে এই বাংলাদেশের এই নতুন যে স্বপ্ন নিয়ে 24শে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানও পূর্ণতা পাবে না এবং প্রকারান্তে বাংলাদেশ পিছিয়ে যাবে। এবং আরেকটি কথা বলেছেন যে আমরা আসলে নিশ্চয়ই কথা বলবো এই সময়ে, একেবারে শেষ মুহূর্তে। আমরা সাইদ খান, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই যে সুশাসন প্রতিষ্ঠিত হোক। সুশাসন প্রতিষ্ঠা ছাড়া আসলে দেশের উন্নয়ন বা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, আজকের না বলা এখানেই শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।